শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ তোমাদের জন্য কবি শঙ্কু ঘোষের লেখা আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতা থেকে বেশ কিছু সাজেস্টিভ 3 এবং 5 মার্কসের প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। তো দেখে নাও তোমরা সেই প্রশ্নোত্তরগুলো, যেগুলো তোমাদের টেক্সট এক্সামে আসার সম্ভাবনা খুব প্রবল। 3 মার্কসের প্রথম প্রশ্নটা বলা হচ্ছে, আমরা ভিখারি 12 মাস। আমরা বলতে কারা? ভিখারি শব্দে বলে কবি কি বোঝাতে চেয়েছেন? এখানে যেগুলো ভিভিআই লেখা আছে এগুলো তোমরা অবশ্যই খুব ভালো করে দেখে যাবে, এবং যেগুলো ভিভিআই দেওয়া থাকবে না সেগুলো তোমরা এক ঝলক করে দেখে যাবে। জাস্ট তো এর উত্তরটা শঙ্কু ঘোষের জলই পাষাণ হয়ে আছে কাব্যগ্রন্থের অন্তর্গত আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতায় আমরা বলতে সমাজের সেই নির্যাতিত, দাঙ্গা বিধ্বস্ত, শোষিত ও নিপীড়িত সাধারণ মানুষদের বোঝানো হয়েছে, যারা রাজনৈতিক ও সামাজিক সংকটে বিপর্যস্ত। তারা স্বাধীন দেশেও পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ, কারণ তারা অর্থনৈতিক শোষণের শিকার, রাজনৈতিক স্বার্থের বলি এবং সর্বোপরি মৌলিক অধিকার থেকে বঞ্চিত। তাদের অবস্থা এতটাই করুণ যে তাদের ভিখারির মতো জীবনযাপন করতে বাধ্য হয়। কবি ভিখারি 12 মাস বলে বোঝাতে চেয়েছেন সমাজের এক বিশেষ অংশ আজ অর্থনৈতিক বৈষম্যের শিকার। একদিকে বিশ্ব উষ্ণায়ন ও মুক্ত বাজারের অর্থনীতির অগ্রাসন, অন্যদিকে দেশি কুটির শিল্পের ধ্বংস ভারতীয় সমাজকে আত্মনির্ভরশীল হতে দেয়নি। বিদেশি পণ্যের উপর নির্ভরতা, রাজনৈতিক দুর্নীতি, বৈদেশিক ঋণের ভারে সাধারণ মানুষকে পরনির্ভর করে তুলেছে। তাই কবি এই বঞ্চিত, আশ্রয়হীন, আত্মপরিচয় হারানো মানুষদের ভিখারি বলে অভিহিত করেছেন, কারণ তারা শুধুই শোষণ ও বঞ্চনার শিকার। এরপর 2 দাগের প্রশ্ন, আমাদের ইতিহাস নেই, কেন এ কথা বলেছেন? ঠিক আছে, তো এর উত্তরটা দেখে নাও। শঙ্কু ঘোষের রচিত আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতায় কথক এই উক্তিটি করেছেন। কবি এখানে মানবজাতির চরম সংকট ও অস্তিত্বহীনতার যন্ত্রণা প্রকাশ করেছেন। ইতিহাস আসলে জাতির আত্মবিকাশের গৌরবময় কাহিনী, তার ঐতিহ্যের পুনরুদ্ধার। কিন্তু যখন সেই ইতিহাস নিয়ন্ত্রিত হয় কোনো ক্ষমতাসীন গোষ্ঠী, সম্প্রদায় কিংবা রাজনীতির দ্বারা, তখন ইতিহাসের সেই মহিমার বিকৃতি ঘটে। ক্ষমতাশালীরা নিজেদের স্বার্থে ইতিহাসকে নিজেদের মতো করে গড়ে তোলে। মানুষ একসময় বিস্মিত হয়ে যায় তার প্রকৃত ইতিহাস, আর চাপা দেওয়া ইতিহাসকেই নিজের বলে গ্রহণ করে। এই পরিপ্রেক্ষিতে এখানে তুলে ধরা হয়েছে। এরপর 3 দাগের প্রশ্ন, পৃথিবী হয়তো বেঁচে আছে, কবি হয়তো বলেছেন কেন? এই ভাবনার কারণ কি? উত্তর, শঙ্কু ঘোষের আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতায় পৃথিবী হয়তো বেঁচে আছে এই পঙ্ক্তিতে কবিতার গভীর সংশয় প্রকাশ করে। তিনি নিশ্চিত হতে পারেন না যে পৃথিবী তার মানবিক ও শান্তিপূর্ণ রূপে কখনো টিকে আছে কিনা। যুদ্ধ, দাঙ্গা, শোষণ ও মানবিক মূল্যবোধের অবক্ষয় পৃথিবীর অস্তিত্বকে প্রশ্নবিদ্ধ করেছে। তাই হয়তো শব্দের মাধ্যমে কবি বুঝিয়েছেন পৃথিবী তার সত্যিকারের পরিচয় হারিয়ে ফেলেছে। কবি দেখেছেন নিরীহ মানুষের নিজেদের দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে, অথচ কোথাও শান্তি নেই। যখন পৃথিবীর সর্বত্র এমন ধ্বংস ও মানবতার অবক্ষয় দেখা যায়, তখন পৃথিবী বেঁচে আছে কিনা সে বিষয়ে কবির মনে সংশয় জাগে। তাই হয়তো শব্দটি পৃথিবীর অস্তিত্বের সংকট ও মানবতার অবনমনের প্রতীক। এরপর 4 দাগের প্রশ্ন, আমাদের পথ নেই আর, যদি সত্যি পথ না থাকে তাহলে কি করা উচিত? উত্তর, শঙ্কু ঘোষের আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতায় কবি বলেছেন মানুষ ক্রমশ চারপাশের অস্থিরতা, অস্তিত্বের সংকটে ভুগছেন। রাজনৈতিক বা সামাজিক অস্থিরতা তাকে কোথাও থিতু হতে দিচ্ছে না। আদর্শবোধের ভাঙন ক্রমশই এত তীব্র হচ্ছে যে মানুষ চেতনা কোন পথে যাবে তা অস্পষ্ট হয়ে যাচ্ছে। ডান দিকে ধসের তাণ্ডব, বাঁ দিকে মৃত্যুফান, মাথার উপর বোমারু বিমান এবং আক্রমণের আশঙ্কা, চলতে গেলে বাধা। এভাবেই চলার পথ ক্রমশ দুর্গম হয়ে উঠছে মানুষের কাছে। সার্বিক অন্ধকার ও আদর্শহীনতায় গ্রাস করছে আমাদের। এখানে পথ বলতে এই অবক্ষয়ের যুগে আদর্শহীনতা ও অনিশ্চয়তার অন্ধকার থেকে বেরিয়ে নতুনভাবে বাঁচার উপায় বা দিশাকে বোঝানো হয়েছে। এ অবস্থায় একে অপরের সঙ্গে জোটবদ্ধভাবে থেকে সমস্ত প্রতিকূল পরিস্থিতির মোকাবিলা করতে হবে। এরপর 5 দাগের প্রশ্ন, 5 দাগের প্রশ্ন, প্রথম প্রশ্নটা বলা হয়েছে আমরা ভিখারি 12 মাস। কোন পরিস্থিতিতে আমরা 12 মাস ভিখারি? এই অবস্থায় কি দরকার বলে কবি মনে করেছেন? উত্তর, শঙ্কু ঘোষের জলই পাষাণ হয়ে আছে কাব্যগ্রন্থের অন্তর্গত
আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতার অংশবিশেষ। আমরা ভিখারি 12 মাস বলতে কবি মানুষের মানসিক দৈন্যের কথা বলেছেন। কবির মতে নানান প্রতিকূলতা ও যুগ যন্ত্রণার ক্ষত নিয়ে মানুষ বেঁচে আছে। সে পথহারা, তার মানসিক দৃঢ়তা শিথিল হয়ে পড়েছে, তার প্রকৃত ইতিহাসকে সঠিক প্রতিফলন হয়নি জেনেও সে নিশ্চুপ ও বহির্বিশ্ব থেকে বিচ্ছিন্ন। এই উদ্ধৃতিটি সামগ্রিকভাবে মানব সভ্যতার সংকট ও বিভাজনের চিত্রকে তুলে ধরে। এখানে আমরা বলতে বোঝানো হয়েছে দাঙ্গা বিধ্বস্ত, আশ্রয়চ্যুত, সর্বহারা সাধারণ মানুষদের, যারা হিংসার আগুনে সর্বস্ব হারিয়ে দিশাহারা। ভীরু সাধারণ মানুষের অবহেলিত মানসিক দৈন্যের কথা বলতে গিয়ে কবি এমন মন্তব্য করেছেন। চারপাশে এরকম অবস্থা দেখে মানুষ তার বেঁচে থাকার আশাটুকু হারিয়ে ফেলেন। শিশুদের ভবিষ্যৎও অনিশ্চিত হয়ে পড়ে। জাতির অস্তিত্ব বিপন্ন হয়ে ওঠে। তবে কবির আশার বাণী শোনান। তিনি মনে করেন, যতই বিভাজন আসুক, মানবতার মৃত্যু হয় না। পারস্পরিক সহযোগিতা এবং সংহতির মাধ্যমেই মানুষের এই অন্ধকার সময়কে অতিক্রম করতে পারে। তাই কবি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একত্রে পথ চলার আহ্বান জানান। কারণ সংঘবদ্ধতা ও ভালোবাসাই একমাত্র পথ যা জাতিকে সংকট থেকে উদ্ধার করতে পারে। এরপর দুয়ের দাগের প্রশ্ন। দুয়ের দাগের প্রশ্নটা বলেছে, আমাদের ইতিহাস নেই, এই ইতিহাস না থাকার কথা বলে কবি আসলে কি বোঝাতে চেয়েছেন? সমগ্র কবিতা অবলম্বনে লেখো। অথবা এই প্রশ্নটাই আরেকভাবে করা যায়, আমাদের ইতিহাস নেই অথবা এমনই ইতিহাস, এই উদ্ধৃতাংশের মধ্যে দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন, এর তাৎপর্য বিশ্লেষণ করো। উত্তর, শঙ্খ ঘোষের আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতায় আমাদের ইতিহাস নেই অথবা এমনই ইতিহাস পঙ্কিতের মাধ্যমে কবি এক গভীর সত্যের উন্মোচন করেছেন। এই পঙ্কিতের মধ্যে লুকিয়ে আছে জাতিগত স্মৃতিভ্রংশ ও মানবিকতার অবক্ষয়ের তীব্র আক্ষেপ। ইতিহাস হলো কোনো জাতির এবং সভ্যতার আত্মবিকাশের পথ ও পর্যায়ের কাহিনী, কিন্তু চিরকালই ইতিহাস লেখা হয় এক চেনা ছকে, যেখানে শুধুমাত্র ক্ষমতাশালী রাজা মহারাজাদের গুণকীর্তনই স্থান পায়। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, সেখানে চির উপেক্ষিত হয় সমাজের শ্রমজীবী শ্রেণীর মানুষ। এভাবে আমাদের প্রকৃত ইতিহাস থেকে আমরা বিচ্ছিন্ন হয়। পৃথিবীর ইতিহাসে যারা যখন ক্ষমতায় থেকেছেন, ইতিহাসকে তারা তখন নিজেদের মতো করে নিজেদের স্বার্থে পরিচালিত করেছেন। যথার্থ মানুষ ইতিহাসে কোনো মূল্য পায়নি। এই লজ্জাজনক বাস্তবতাকে তুলে ধরতে গিয়ে কবি বলেছেন, আমাদের ইতিহাস নেই অথবা আমাদের ইতিহাস রক্তে রঞ্জিত, নৃশংস ও বিভেদপূর্ণ, যা স্মরণ করার মতো নয়। এরপর তিনের দাগের প্রশ্ন। তিনের দাগের প্রশ্নটা, আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতার বিষয়বস্তু সংক্ষেপে লেখো। সাহিত্যকে সমাজের দর্পণ বলা হয়, কারণ তা সময় ও সমাজের চিত্র তুলে ধরে। তবে যে সাহিত্য স্থান কাল নির্ভর না হয়ে সর্বজনীন বার্তা দিতে পারে, সেটাই কালজয়ী হয়ে ওঠে। শঙ্খ ঘোষের আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতাটি এমনই এক অনন্য সৃষ্টি, যা সর্বযুগের যুদ্ধ, সহিংসতা ও মানবিক বিপর্যয়ের বিরুদ্ধে এক প্রতিবাদের ভাষা হয়ে উঠেছে। শুরুতেই কবি এক নেতিবাচক খারাপ পরিস্থিতির কথা তুলে ধরেছেন। কবিকে ব্যথিত করেছে রাজনৈতিক আদর্শহীনতা, ডান দিকে ধস আর বাঁয়ে গিরিখাত, জীবনে চলার পথকেই দুর্গম করে তোলে। মাথার উপর সাম্রাজ্যবাদী শক্তির তাণ্ডব, চারপাশের ধর্মান্ধতা, মধ্যযুগীয় বর্বরতা ইত্যাদি যেন ক্রমশ এই পথকে ধূসর ও বিবর্ণ করে দেয়। সংকটময় সেই কালখণ্ডে বিপন্ন মানুষদের বেঁচে থাকার কোনো পথ নেই। আমাদের ঘর গেছে উড়ে, মৃত্যুর বীভৎসতায় ভাবি প্রজন্ম আজ মৃতভর। কবির আহ্বান, কিছুই কোথাও যদি নেই তবুও তো কয়জন আছি বাকি, আয় আরো হাতে হাত রেখে আয় আরো বেঁধে বেঁধে থাকি। সংহতি, সৌহার্দ্য ও সংঘবদ্ধতার বার্তা দেয়। এটি শুধু নিরাশার বিরুদ্ধে নয়, বরং জীবনের দিকে ঘুরে দাঁড়ানোর আহ্বানও বয়ে আনে, যা যে কোনো দমননীতি ও অমানবিকতার বিরুদ্ধে এক চিরন্তন প্রতিবাদ। তো এই ছিল আজকের প্রশ্নোত্তর সেশন।